হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ইরিগেশনের কিছু মূল্যবান টার্মের উপরে। তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে সাম ইম্পর্টেন্ট টার্মস অফ ইরিগেশন। এই যে ইম্পর্টেন্ট টার্মগুলো আমরা জাস্ট একটু ইন্ট্রোডাকশন করে নিই। যেমন ধরো আমাদের রয়েছে হেডওয়ার্ক, রয়েছে মেন ক্যানেল, রয়েছে অনেক কিছু রয়েছে। জাস্ট এই দুটো ফার্স্ট আমি বললাম, আরও বিভিন্ন বিভিন্ন ধরো রয়েছে। সেগুলো কি জিনিস আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আমরা পড়াশোনা করব বা পড়াশোনার পরে যখন নিয়ারেস্ট কোনো জবে যাব, ইরিগেশন থেকে কিন্তু কিছু টাইপ আমাদের কোশ্চেন আসে। ইন্টারভিউতে কোশ্চেন করে যে বলো এটা সম্বন্ধে একটু বলো। যদি বলে তোমাকে হেডওয়ার্ক সম্বন্ধে বলতে, তখন কিন্তু তোমাকে সেটা ক্লারিফাই করতে হবে। আরও তোমার মেন ক্যানেলটা কি জিনিস, মেন ক্যানেলও আছে। মেন ক্যানেলে আমাদের যদি বলে যে মেন ক্যানেলটা কি, তারপর ধরো রয়েছে লিফট ইরিগেশন, রয়েছে ডিউটি, রয়েছে ডেল্টা রয়েছে। এগুলো সম্বন্ধে আমাদেরকে মাঝে মধ্যে কোশ্চেন করে থাকে। সেগুলো নিয়ে আমাদের ভয় পেলে চলবে না, সেই জন্য আমাদেরকে আগের থেকেই জেনে নিতে হবে। তার জন্য একটা আমি ক্লাস রেখেছি, এটা ইম্পর্টেন্ট টার্মস অফ ইরিগেশন। চলো আমরা দেখে নিই একে একে করে কি কি ইম্পর্টেন্ট টার্মস আমাদের রয়েছে। দেখো, আমরা ফার্স্ট টার্ম পেয়ে গেছি হেডওয়ার্ক। হেডওয়ার্কটা কি বলতো? হেডওয়ার্ক মানে হচ্ছে কি, যেখান থেকে আমাদের হেডওয়ার্ক মানে কি বলতো, যেখান থেকে আমাদের মেন যে ক্যানেলটা শুরু হয়েছে, মানে সেই জায়গার যে ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে আমাদের হেডওয়ার্ক। হেডওয়ার্ক বলতে কি বোঝা গেছে দেখো, the tasks related to rising the water level of river at the canal head। কি বলেছে, খালের মাথায় মানে ক্যানেলের মাথায় নদীর যে জলের স্তর সেটা বৃদ্ধি পায়। তারপর কি, কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যান্ড সিল্ড ইন দ্য ক্যানেল অ্যান্ড সিকিউরিটি রিলেটেড ওয়ার্ক আর ডান থ্রু দিস। তাহলে সেখানে কি বলছে, এই মানে যে আমাদের ক্যানেলটা রয়েছে তার জল এবং যে পলির পরিমাণ সেটা নিয়ন্ত্রণ করা যায় এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ এর মাধ্যমে করা হয়। দেখো তার মাধ্যমে কি ব্যাপারটা বলা হয়েছে। দেখো কোনো একটা আমাদের ধরে এরকম একটা, এদিকে একটা আমার নদীর স্তর চলে এসছে, নদী বয়ে এসছে। এটা আমাদের এখানে একটা বাঁধন দেওয়া হয়েছে, এর উপরে রাস্তা কিন্তু বয়ে গেছে। তাহলে এখানে যে গেটগুলো বসছে, এই যে গেটগুলো, এই গেটগুলো আমাদের কি হবে, এই নদীর জলটাকে আটকে রাখছে এবং আমাদের যে একটা মানে জল অপচয় হওয়ার জায়গা রয়েছে সেটা কিন্তু নিরাপত্তা আমাদের দিচ্ছে। ধরো এই জায়গা দিয়ে কোনো কিছু একটা পাসিং হচ্ছে, বা এই জায়গা দিয়ে একটা রাস্তা আছে, এই জায়গা দিয়ে একটা রাস্তা আছে, সেখানে আমাদের কি হচ্ছে, এই গেট কিন্তু হেডওয়ার্ক কিন্তু প্রথমত সেটাকে আটকাচ্ছে। তাহলে আরেকবার দেখো, দেখিনি কি বলেছে, দ্য টাস্ক রিলেটেড টু রাইজিং দ্য ওয়াটার লেভেল অফ রিভার অ্যাট দ্য ক্যানেল হেড, কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যান্ড সিল্ড দ্য ক্যানেল অ্যান্ড সিকিউরিটি রিলেটেড ওয়ার্ক আর ডান থ্রু দিস। মানে হচ্ছে কি, বলতে চাইছে যে আমাদের যে ক্যানেল রয়েছে, ক্যানেলের মাধ্যমে নদীর যে জলের স্তর বা জলের স্তর যেটা বৃদ্ধি হয়, সেটা কিন্তু আমাদের এই হেডওয়ার্কের মাধ্যমে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি বা নিরাপত্তা দিতে পারছি, বা পলিটলি যেগুলো হচ্ছে সেগুলো জমা করতে পারছি। বোঝা গেছে ব্যাপারটা? তো তারপরে 2 নম্বরে কি আছে দেখো, আমাদের মেন ক্যানেল। মেন ক্যানেল কি বলতো, হেডওয়ার্কের পরে যেটা শুরু হয় সেটা মানে হেডওয়ার্কের সাথে যে যেটা যুক্ত হয় সেটাই কিন্তু আমাদের মেন ক্যানেল হিসেবে হয়। দেখো মেন ক্যানেলে কি বলেছে, মেন ক্যানেল মানে হচ্ছে প্রধান নদী বা প্রধান খাল বা যাই বলো আর কি। তাহলে মেন ক্যানেল ইজ দ্য ক্যানেল হুইচ রিসিভস ওয়াটার ডাইরেক্টলি ফ্রম দ্য হেডওয়ার্ক। তাই আগেই বললাম যে আমাদের হেডওয়ার্ক থেকে যে জলটা আমাদের মেন ক্যানেল নিচ্ছে, যে নিচ্ছে সেটাই হচ্ছে আমাদের মেন ক্যানেল। তো কি হচ্ছে, দেখো বাংলাটা কি বলে দিই আরেকবার, মেন ক্যানেল ইজ দ্য ক্যানেল হুইচ রিসিভস ওয়াটার ডাইরেক্টলি ফ্রম দ্য হেডওয়ার্ক। তাহলে প্রধান খাল মানে মেন ক্যানেল মানে হচ্ছে প্রধান প্রধান খাল হলো সেই খাল যা সরাসরি আমাদের হেডওয়ার্ক থেকে জলটা সংগ্রহ করে। বুঝতে পেরেছ? তাহলে যদি এখানে আমাদের কি বলেছে দেখো, এটা যদি আমাদের হেডওয়ার্ক মেন গেট হয়, এখান থেকে যে জলটা আমাদের মেন
নিচ্ছে, এর কাছ থেকে যে সংগ্রহ করছে, এটাই হচ্ছে আমাদের কি মেন ক্যানেল, এটা হচ্ছে আমাদের মেন ক্যানেল। বোঝা গেছে? নেক্সট পয়েন্ট দেখে নিচ্ছি আমরা কি আসছে। পেয়ে গেছি আমরা ব্রাঞ্চ ক্যানেল। ব্রাঞ্চ ক্যানেল দেখো কি বলেছে, দ্য ব্রাঞ্চ ক্যানেল। আগে জেনে নি ব্রাঞ্চ ক্যানেলটা কি জিনিস। ব্রাঞ্চ ক্যানেল কি জিনিস বলো তো? তো ব্রাঞ্চ মানে কি? শাখা। ক্যানেল মানে তো আমাদের যে খাল বলো নদী বলো ওটা। তাহলে ব্রাঞ্চ ক্যানেল কি বলেছে বলো তো এখানে, যে শাখা খাল বা শাখা নদী যাই বলো, কি বলে, দ্য ব্রাঞ্চ ক্যানেল emerges from the main canal and transported water to the required place. তো যেখানে আমাদের শাখা বা ব্রাঞ্চ ক্যানেলটি রয়েছে, সেখানে কি বলতে চাইছে, শাখা ক্যানেলটি মূলত, মানে ব্রাঞ্চ ক্যানেলটা মূলত আমাদের যে মেন ক্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু তারা নিজের স্থানে জল পরিবহন করতে পারে। প্রয়োজনীয় স্থানে যেখানে ধরো জল আমাদের দরকার, সেই জায়গাতে কিন্তু আমাদের ব্রাঞ্চ ক্যানেলটা, ধরো এটা আমাদের হেডওয়ার্ক গেল, সাপোজ এটা আমার হেডওয়ার্ক, এখান থেকে মেন ক্যানেল বেরোলো, ঠিক আছে, মেন ক্যানেল বয়ে বয়ে চলে গেল এই পথে, এইখান থেকে আমাদের ব্রাঞ্চ ক্যানেল শুরু হলো, এটা আমরা হচ্ছে ব্রাঞ্চ ক্যানেল বলবো। তাহলে এই জায়গায় ধরো সরি, এটা আমার মেন ক্যানেল, এটা আমার এখান থেকে জলটা আমি আমার যতটুকু দরকার আমি এখান থেকে নিচ্ছি, এখানে আমার একটা কিন্তু গেট বসানো রইবে, যে যতটুকু দরকার আমরা সেখান থেকে জল নেব, এটাই হচ্ছে আমাদের ব্রাঞ্চ ক্যানেল। বোঝা গেছে? তো প্রথমে কি হেডওয়ার্ক থেকে নিচ্ছে মেন ক্যানেল, মেন ক্যানেল থেকে নিচ্ছে কিন্তু ব্রাঞ্চ ক্যানেল। বুঝতে পেরেছো? এরপর আসছি আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম। ডিস্ট্রিবিউশন মানে কি বলতো, বিতরণ করা। ডিস্ট্রিবিউশন সিস্টেম, দাঁড়াও এটা একটুকু রিমুভ করে নিই। তো ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে কি হচ্ছে, আমাদের ওটাকে মানে বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা, যে আমরা এখন বাংলা থেকে ইংলিশ টার্মটা একটু বেশি বুঝি সবাই, তো ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে বিতরণ করা। তো কি বলেছে, the various structure made on a canal that control and regulate the discharge velocity, density etc. are called the distribution system. আরেকবার বলছি, the various structure made on a canal that control and regulate the discharge velocity, density etc. are called the distribution system. জিনিসটা কি বলেছে, একটি খালের দেখো, যদি বলা হয় একটি খালের উপর তৈরি বিভিন্ন কাঠামো, একটি খালের উপর তৈরি বিভিন্ন কাঠামো যা জল নিষ্কাশনে বেগ, ভেলোসিটি মানে কি বলতো বেগ, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে, সেই সিস্টেমটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে আরেকবার বলছি, একটি ক্যানেলের উপর তৈরি বিভিন্ন কাঠামো যা আমাদের জলের যে নিষ্কাশনের বেগ রয়েছে, যা ঘনত্ব রয়েছে ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে, সেই সিস্টেমটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন সিস্টেম। বোঝা গেছে? এরপর পাচ্ছি আমরা সিল্ট। সিল্ট মানে কি এক কথায়, সিল্ট মানে বলা হয়েছে পলি। পলি দেখেছো? পলি আমাদের যখন রাস্তায় দেখবে প্রচুর পরিমাণে জল জমা গিয়ে একটা জায়গায় জমা হয়, ধরো একটা আমাদের রাস্তা রয়েছে, একটা এই রাস্তাতে জলটা আমার যাচ্ছে, সেখানে কোনো একটা এরকম আটক পেয়ে গেল, সেই জায়গায় একটা আমাদের কাদা স্তরের মতো একটা জমা হয়, সেটাকে আমরা কি বলি বলতো, পলি বলি। তাহলে সেই জায়গাটা পলি পড়ে গেল, কিন্তু এর উপর দিকে জলটা কিন্তু বয়ে চলে যায়, জলটা দাঁড়িয়ে থাকে না, কিন্তু এইখানে যে স্তরটা পড়ে সেই জায়গাটাকে আমরা কি বলি, পলি বলি। দেখো কি বলি, দ্য ফাইন পার্টিকেল অফ সয়েল, sand and other substance, the fine particle of soil, sand and other substance present in water received from canal during irrigation is known as silt. যখন আমাদের দেখবে, লক্ষ্য করবে, যখন আমাদের ইরিগেশন করা হয় সেই সময় আমাদের কি বলবো, ইরিগেশনটা আমাদের
মানে বাংলাতে বলা যখন আমাদের জলটা পাওয়ানো হয় কোনো ইয়েতে, আমাদের ফসলে দেওয়া হয়, সেই সময় যে মাটিতে, মানে সরি মাটিতে বলবো না, মানে ধরো যে জলটাতে সামান্য পরিমাণ দেখবে একটা চিকচিক পদার্থ বা মাটির মতো ভেসে থাকে, সয়েল একদম ফাইন পার্টিকেল থাকে, এই যে ফাইন পার্টিকেল অফ সয়েল, ঠিক আছে, মাটি থাকে, এবং বিভিন্ন ধরনের তোমার পদার্থ, একদম সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ থাকে, সেগুলো একটা জায়গায় জমা হয়, সেগুলোকে বলা হয় আমাদের সিল্ট বা পলি। নেক্সট কি বলেছে, ইটস ফর্ম এ নিউ লেয়ার ইন ক্যানেল অ্যান্ড ফিল্ড, সেটি জমিতে একটি নতুন স্তর কিন্তু সৃষ্টি করে, নতুন স্তর আনে সিল্টের। আরেকবার বলছি, মানে আমাদের যখন ইরিগেশন সিস্টেমটা করা হয়, ইরিগেশন সিস্টেম যখন আমাদের চালু করা হয়, তখন জলের সঙ্গে তোমার কিছু মাটি, সূক্ষ্ম পদার্থ, পলি, এইগুলো আমাদের মানে প্রচুর পরিমাণে যায়, আমরা যেগুলো বুঝতে পারি না যাচ্ছে, কিন্তু কোনো একটা জায়গায় জমা হয়, সেই যে জায়গাটাকে বলা হচ্ছে, মানে ওয়াটার থেকে যেটা রিসিভ করছে সেটাকে বলা হচ্ছে আমাদের সিল্ট বা পলি, এবং এই যে সিল্ট আমাদের জমিতে একটা নতুন লেয়ারের সৃষ্টি করে। বোঝা গেছে ব্যাপারটা? তো আমরা নেক্সট দেখি কি পড়বো। আসছি লিফট ইরিগেশন। লিফট ইরিগেশন বলতে, লিফট মানে কি, মানে বলো তো, লিফট মানে হচ্ছে তোলা, বা ধরো কোনো জিনিস আমরা তুলছি সেটাকে আমরা লিফট ইরিগেশন বলি, মানে ইরিগেশন বলি না, লিফট বলি। ইরিগেশন কি, আমরা যে পাম্পের মাধ্যমে যে জলটা তুলছি সেটাই হচ্ছে আমাদের লিফট ইরিগেশন। দেখো ডেফিনেশনটা কি বলেছে একটু দেখে নিই। লিফট ইরিগেশন ইজ দ্য সিস্টেম, lift irrigation is a system in which irrigation is done using pumps. Lift irrigation is the system in which irrigation is done using pump. দেখো এটা তোমরাই বুঝতে পারবে কি লিফট ইরিগেশন ইজ দ্য সিস্টেম, মানে লিফট ইরিগেশনটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা আমরা ফুলফিল করি, মানে যেটা আমরা পরিপূর্ণ করি ইউজিং পাম্পের মাধ্যমে। ধরো একটা বোরিংয়ে, সেলোতে অনেক নিচেতে জল থাকে, তাহলে বা বোরিং অনেক নিচে জল থাকে, তাহলে সেখান থেকে তো আমাকে জলটা তুলতে হবে, ইরিগেশন সেই জায়গায় ফসলে তো দিতে হবে, তো সেখানে আমরা কিসের মাধ্যমে দিচ্ছি, পাম্পের মাধ্যমে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের লিফট ইরিগেশন। তো লিফট ইরিগেশনটা সাধারণত আমাদের যে জায়গাগুলোতে জলের পরিমাণ প্রচুর কমে যায়, মানে বর্ষাকালেও ঠিকঠাকভাবে জল পাওয়া যায় না, সেখানে কিন্তু আমাদের কিন্তু এই লিফট ইরিগেশনগুলো করতে হয়। দেখো এই যে লিফট লিফট হয়ে গেল, সরি, এরপর আসছি আমরা ডিউটি। ডিউটি মানে যদি বলা যায় তাহলে ইরিগেশনে একটা মেন পার্ট যদি ধরা হয়, তো ইরিগেশনে ডিউটিটা কি জিনিস একটু আমরা ফার্স্ট আমার থ্রু একটা ইংলিশ তোমাদেরকে মানে ডেফিনেশন বলছি। মানে কি বলেছে, ইন ইরিগেশন ডিউটি রেফার্স টু দ্য এরিয়া অফ ল্যান্ড দ্যাট ক্যান বি ইরিগেটেড বাই এ ইউনিট ভলিউম অফ ওয়াটার, টিপিক্যালি 1 cubic meter per second। বোঝা গেছে, 1 cubic meter per second continuously supplied with throughout the base period of a crop। এটা যদি বাংলাটা আমরা দেখি, যে আমরা ইরিগেশনের ক্ষেত্রে এই ডিউটিটা বলতে কি বোঝায়, ডিউটি বলতে বোঝায় এখানে শুষ্ক বলতে যে জমির ক্ষেত্রকে বোঝায় যা ফসলের মূল সময়কাল জুড়ে ক্রমাগত সরবরাহ এক আয়তনের জল, যা প্রতি সেকেন্ডে সাধারণত 1 ঘনমিটার আমাদের পরিবহন করে থাকে। এটাকে আমাদের এক কথাতে ডিউটি বলা যায়। আমাদের দেখো এখানেও বলেছে দ্য ইরিগেশন ক্যাপাসিটি অফ the irrigation capacity of কি হচ্ছে, the irrigation capacity of 1 unit of water known as duty is expressed as hectare in 1 meter। ওই যে বললাম irrigation capacity of 1 unit of water is known as duty
ইজ এক্সপ্রেস ইন হেক্টর ইন ওয়াটার, মানে প্রতি সেকেন্ডে আমাদের 1 ঘনমিটার যে জল সরবরাহ করছে ইরিগেশনের জন্য সেটাই আমাদের ডিউটি হিসেবে পরিচিত আছে। এরপরে কি আসছে? ডেল্টা, দ্য টোটাল ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড ফর দ্য ক্রপ, দ্য টোটাল ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড, the total depth of water required of the crop for the crop during the complete base period is called delta. It is denoted by the symbol del. এটা আমাদের হচ্ছে ডেল্টা সিম্বল। এই যে ত্রিভুজের মতো আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের মতো সিম্বলটা হচ্ছে আমাদের ডেল্টা। তো কি বলেছে এখানে? সম্পূর্ণ ভিত্তি সময়কালে ফসলের জন্য প্রয়োজনীয় জলের মোট গভীরতাকে বদ্বীপ বলা হয়, যা আমাদের ডেল্টা সিম্বল হিসেবে ধরা হয়। তারপর কি বলেছে? সিম্বলটা যেটা ডেল্টা আছে এটা হিসেবে ধরা হয়, এই যে ডেল্টাটা। If the total amount of water used is evenly spread on the land surface, the depth of water will be equals to the delta. যদি ব্যবহৃত মোট জলের পরিমাণ ভূপৃষ্ঠের সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়, ল্যান্ড সারফেসে মানে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে জলের গভীরতা ডেল্টার সমান হবে। ঠিক আছে, ডেল্টার সমান হবে। তাহলে ডেল্টার যে সূত্রটা কি বলেছে দেখো, টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, এই সূত্রটা মনে রাখলেই হবে। এটা জাস্ট তোমাদের মানে যখন কোনো ম্যাথ পড়বে এটা এই সূত্রটা দিয়েই কাজ হবে। টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার HA মাইনাস মিটার, মানে হেক্টর মিটারে, বাই টোটাল এরিয়া অফ ল্যান্ড। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র। যখন আমরা যদি বলে যে ডেল্টার কোনো একটা ডেল্টা বার করতে বলে, তাহলে আমাদের ওখানে কিন্তু হেক্টর মিটার এগুলো সব দেওয়া থাকবে। টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ওখানে বার করতে হবে, দিয়ে বাই টোটাল অফ এরিয়া ল্যান্ড দিয়ে তাকে ভাগ করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ডেল্টাটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? ওকে, আমাদের নেক্সট পয়েন্ট কি আছে? রেগুলেটর। রেগুলেটর বলতে কি বোঝায়? রেগুলেট মানে কোনো একটা সিস্টেমকে সে চালনা করছে বা কোনো একটা সিস্টেমকে সে নিয়ন্ত্রণ করছে, এটাকে আমরা রেগুলেটর বলছি। দেখো আমাদের রেগুলেটরে কি লেখা আছে? রেগুলেটর ইজ দ্য স্ট্রাকচার হুইচ কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রেজেন্টস ইন দ্য রিভার অ্যান্ড দ্য ক্যানেল। বোঝা গেছে? তাহলে কি বলেছে? নিয়ন্ত্রক। রেগুলেটর মানে কি বলবো আমরা এক কথায়? নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক হলো সেই কাঠামো যা নদী এবং খালে উপস্থিত জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। ধরো আমাদের কোনো একটা জায়গায় দাঁড়াও এক সেকেন্ড, আমাদের এই যে কোনো একটা গেট রয়েছে, এখানে কি বলতো, এটা হচ্ছে লক গেট, ধরো এটা লক গেট, এখান থেকে আমাদের ওয়াটারটা এখানে স্টোর হচ্ছে, তাহলে এর উপর দিয়ে আমাদের রাস্তা চলে যাচ্ছে, কাল দেখাচ্ছিলাম যেটা। তো এখানে যখন আমাদের জলের স্তরটা বেড়ে যাবে, তখন আমাদের রোডসের উপরে জল চলে আসবে, তাহলে আমাদের যাতায়াতের অসুবিধা হবে। তাহলে কি করতে হবে আমাদের? এই যে তখন আমরা এখানে আমাদের থাকে রেগুলেটর থাকে, তাহলে সেখানে কি হয়, যখন দেখলাম যে জল হাই হয়ে গেছে, তখন আমরা গেটটাকে ওপেন করে দিই, তাহলে হয়ে গেল সেটা আমাদের কি? রেগুলেটর। তাহলে রেগুলেটর ইজ দ্য স্ট্রাকচার হুইচ কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রেজেন্টস ইন দ্য রিভার অ্যান্ড দ্য ক্যানেল। হচ্ছে নিয়ন্ত্রক, মানে রেগুলেটর হলো সেই কাঠামো যা নদী বা ক্যানেলের উপরে অবস্থিত কোনো যে আমাদের জল থাকে তাকে নিয়ন্ত্রণ করে এক কথায়। মানে রেগুলেটর মানে ধরো কোনো জায়গায় আমরা দেখবে রাস্তায় যখন জল যায় তখন আমরা কি করি? আমরা আগে ছোটোর সময় বালির বাঁধ দিতাম, জলটা আটকে দিতাম, পরিমাণ মতো জল ছাড়তাম পাইপ দিয়ে, মনে পড়ছে তো? সেই জিনিসগুলো আমরা
সেই রকমভাবে করে থাকি, সেইটা আমরা অ্যাপ্লাই করি আমাদের ক্যানেল বা রিভারের উপরে। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের রেগুলেটর। আমাদের স্পিলওয়ে, স্পিলওয়ে আমাদের নেক্সট পয়েন্ট আছে। তাহলে স্পিলওয়ে বলতে কি বোঝায় দেখো, একটু বাংলা প্রথমে বলে। স্পিলওয়ে বলতে তোমাদের লক্ষ্য করবে তোমরা, যখন আমাদের কোনো নদীতে বাঁধ দেওয়া থাকে, তার যখন ওভার হয়ে যায়, জলটা যখন ওভার হয়ে যায়, তখন আমরা ওই জলটাকে বার করানোর চেষ্টা করি। সেই বার করানোর পদ্ধতির যে জায়গাটা, সেটাকে আমাদের বলা হয় স্পিলওয়ে। বোঝা গেছে? তাহলে দেখো কি বলেছে, দ্য স্ট্রাকচার ইজ ইউজ টু রিলিজ এক্সট্রা ওয়াটার। দেখো সরি, কি বলেছে, দ্য স্ট্রাকচার ইজ ইউজ টু রিলিজ এক্সট্রা ওয়াটার ইন এ কন্ট্রোলড ম্যানার ফ্রম রিভার, ক্যানেল অ্যান্ড বেসিন টু এ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে নিচ দিকে চলে যায়, ডাউন স্ট্রিম। তাহলে এই যে স্ট্রাকচারটা বানানো হয়েছে, ধরো একটা যে স্ট্রাকচার থাকে, ধরো আমাদের আমাদের কলমটা কোথায় গেল, এই যে স্ট্রাকচার ধরো একটা রয়েছে, এখানে এখানে আমার নদী রয়েছে, এখানে আমার অতিরিক্ত জল হয়ে গেছে, রাস্তার দিকে চলে আসছে, ঠিক আছে? তো আমাকে এটা যে বাইপাস দিয়ে বার করানোর যে পদ্ধতিটা, সেটা হচ্ছে আমাদের কি স্পিলওয়ে, বা এই গেট যদি থাকে, গেট দিয়ে বের করানোর পদ্ধতিটাও আমাদের স্পিলওয়ে। কারণ কি, এটা হচ্ছে আমার আপস্ট্রিম, এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম। ডিএস মানে হচ্ছে ডাউনস্ট্রিম। বোঝা গেছে? তো যখন আমরা উপর দিক থেকে জলটা ছেড়ে দেবো, তখন কি হবে, আমাদের এই ডাউন স্ট্রিমের দিকে জলটা আসবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের, এই জন্য বলা হয় স্পিলওয়ে। তাহলে দ্য স্ট্রাকচার ইজ ইউজ টু রিলিজ এক্সট্রা ওয়াটার ইন এ কন্ট্রোল ম্যানার ফ্রম রিভার, ক্যানেল অ্যান্ড বেসিন টু এ ডাউন স্ট্রিম। তাহলে কি বলেছে দেখো, এই পদ্ধতি মানে এই স্ট্রাকচারটি নদী বা ক্যানেল, নদী ক্যানেল অববাহিকা যাই বলো, থেকে নিয়ন্ত্রণ পদ্ধতিতে অতিরিক্ত জল আমাদের নিষ্কাশনের ব্যবস্থা করে নিম্ন দিকে। এটা হচ্ছে আমাদের স্পিলওয়ে। নেক্সট কি আছে আমাদের, ওয়্যার। নেক্সট কি আমাদের ওয়্যার রয়েছে। দেখো ওয়্যারটা কি, ওয়্যার ইজ দ্য স্ট্রাকচার, ওয়্যার ইজ দ্য স্ট্রাকচার কনস্ট্রাক্টেড ওভার দ্য রিভার। দেখি, নদীর উপর নির্মিত কাঠামো আমাদের হলো ওয়্যার। তারপরে স্মল শাটার ক্যান বি কনস্ট্রাক্টেড অন ইটস হেড টু দ্যাট ডিউরিং ফ্লাড। স্মল শাটার ক্যান বি কনস্ট্রাক্টেড অন ইটস হেড সো দ্যাট ডিউরিং ফ্লাড। তাহলে নদীর উপরে ছোট ছোট জাল তৈরি করা যেতে পারে বন্যার সময়। দ্য এক্সট্রা ওয়াটার ক্যান কিপ ফলোয়িং ওভার দ্য ক্রিস্ট। ওয়াটার ক্যান কিপ ফলোয়িং ওভার দ্য ক্রিস্ট। তাহলে যে অতিরিক্ত জল তার উপর যে অংশ ধরে চলতে পারে, সেটা হচ্ছে ওয়্যার। আরেকবার বলে দিই পুরোটা। ওয়্যার ইজ দ্য স্ট্রাকচার কনস্ট্রাক্টেড ওভার দ্য রিভার, স্মল শাটার ক্যান বি কনস্ট্রাক্টেড অন ইটস হেড সো দ্যাট ডিউরিং ফ্লাড দ্য এক্সট্রা ওয়াটার ক্যান কিপ ফলোয়িং ওভার দ্য ক্রিস্ট। মানে নদীর উপর নির্মিত কাঠামো হলো ওয়্যার। বুঝতে পেরেছো? তাহলে নদীর উপরে ছোট ছোট সরি নদীর ওপরে ছোট ছোট জাল তৈরি করা যেতে পারে, যাতে বন্যার সময় অতিরিক্ত অতিরিক্ত জল তার উপরে অংশ ধরে বয়ে চলতে পারে। দেখবে আমাদের যখন একটা নদী বা কোনো ব্যারেজের সামনে দিয়ে তোমরা পাস হবে, দেখবে ডাউন স্ট্রিম দিকটাতে কিছু কিছু ব্লক করা আছে, ছোট ছোট ব্লক থাকে। ওই ব্লকগুলো দিয়ে আমরা কি হয়, তাহলে এরকম ব্লক থাকে দেখবে, এই ব্লকগুলো যখন আমাদের জলটা ডিরেক্ট আমাদের পাসিং হয় না, এর এই জায়গায় একটু ধাক্কা খায়, তাহলে এই যে নিচের যে মাটিটা রয়েছে, এখানে এটা ক্ষয়ক্ষতিটা হয় না। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের ওয়্যার। চলো আমরা নেক্সট পয়েন্টে আসি। আমাদের নেক্সট পয়েন্টে এসছে ক্রিস্ট। ক্রিস্ট বলতে কি বোঝায়, আমাদের যেসব ড্যাম বা চূড়া রয়েছে, বা ওয়্যার স্পিলওয়ের যে চূড়াটা রয়েছে, সেই যে হেড রয়েছে, সেই যে ওপরের অংশটা, সেটা আমাদেরকে বলা হয় ক্রিস্ট। দেখো কি বলেছে, দিস ইজ দ্য পিক অর হেড অফ ড্যাম ওয়্যার স্পিলওয়ে অ্যাটসেট্রা। মানে এটি বাঁধ, ওয়্যার
স্পিলওয়ে ইত্যাদি চূড়া বা প্রধান অংশ। বুঝে গেছে? তারপরে আসছে কি আমরা গ্রস কমান্ড এরিয়া। গ্রস কমান্ড এরিয়া GCA, the total area of land irrigated using gravity flow without considering the available amount of water is called the gross command area। মানে জলের পরিমাণ বিবেচনা না করে মধ্যাকর্ষণ প্রবাহ ব্যবহার করে, জলের পরিমাণ বিবেচনা না করে মধ্যাকর্ষণ প্রবাহ ব্যবহার করে সেচ দেওয়া জমির মোট এলাকাকে গ্রস কমান্ড এরিয়া বলা হয়। মানে বুঝতে পারছো, জলের পরিমাণ বিবেচনা না করে আমাদের মধ্যাকর্ষণ এর প্রভাব ব্যবহার করে, মধ্যাকর্ষণ প্রভাব ব্যবহার করে যে জলের জায়গাগুলোতে আমাদের জমিতে জল বা জমির মোট এলাকাকে জমির মোট এলাকাকে বলা হয় আমাদের গ্রস কমান্ড এরিয়া। তারপরে কি আসছে দেখো, ক্রস ড্রেনেজ ওয়ার্ক। তাহলে ক্রস ড্রেনেজ ওয়ার্ক কি বলেছে? ইট ইজ দ্য অলসো নোন অ্যাজ সিডি ওয়ার্ক। মানে ক্রস ড্রেনেজ ওয়ার্কের শর্ট ফর্ম হচ্ছে আমাদের সিডি। It is a structure made at the crossing of any natural drain and natural source, like river, canal or water stream। তাহলে কি বলেছে দেখো, কাঠামো বলতে দেখো স্ট্রাকচার। ইট ইজ এ স্ট্রাকচার মানে এটা হচ্ছে কাঠামো একটা, যা নদী, খাল বা জলাধারের মতো যে কোনো প্রকৃতির ড্রেন এবং প্রকৃতির উৎসের সংযোগস্থল দিয়ে তৈরি হয়। এটাকে আমরা ক্রস ড্রেনেজ ওয়ার্ক বলবো। বোঝা গেছে? তাহলে আমরা আসছি নেক্সট, ডেক। ডেক বলতে কি বোঝায়? দেখো, দিস ইজ এ স্মল আর্থেন ড্যাম। মানে এটা হচ্ছে একটা মাটির বাঁধ। দে আর মেড অ্যাট সার্টেন ডিস্টেন্স from the edge of river to maintain the flow of water stream in the center of the river। মানে এটি একটি মাটির ছোট বাঁধ। এগুলো নির্দিষ্ট দূরত্বে তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট সার্টেন ডিস্টেন্সে তৈরি করা হয় নদীর মাঝখানে জলপ্রবাহ বজায় রাখার জন্য। এটি একটি নদীর ধার, তো তাকে বলা হয় আমাদের ডেক। আরেকবার দেখছি কি বলছে, দিস ইজ এ স্মল আর্থেন ড্যাম, দে আর মেড অ্যাট এ সার্টেন ডিস্টেন্স ফ্রম দ্য এজ of river to maintain the flow of water stream in the center of the river। মানে এটা একটা মাটির বাঁধ, এটা নির্দিষ্ট ডিস্টেন্সে আমরা প্রোভাইড করে থাকি নদীর মাঝখানের জলপ্রবাহ বজায় করার জন্য আমরা এই বাঁধটা দিয়ে থাকি, মানে ডেকটা করে থাকি। এই জন্যই আমাদের ডেক ব্যবহার করা হয়, যাতে আমাদের ইরিগেশনের ফ্লোটা, ওয়াটারের ফ্লোটা না বেড়ে যায়। বোঝা গেছে? আমরা আসছি নেক্সট পয়েন্ট, বেস পিরিয়ড। বেস পিরিয়ড আমরা ডিনোট করি বি দিয়ে। কি লেখা আছে? দ্য পিরিয়ড বিটুইন দ্য ফার্স্ট ওয়াটারিং অ্যান্ড দ্য লাস্ট ওয়াটারিং ইজ কল্ড বেস পিরিয়ড। বেস পিরিয়ড, দ্য বেস পিরিয়ড ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য ক্রপ ডিউরেশন। মানে কি বলতে চাইছে এটা? প্রথমটির মধ্যে সময়কাল জলসেচ এবং সেচ জলসেচকে বলা হয় মূল সময়কাল। বোঝা গেছে? দ্য পিরিয়ড between the first watering and the last watering is called base period. The base period is slightly different from the crop duration। মানে হচ্ছে যে মূল সময়কাল, ফসলের সময়কাল থেকে কিছুটা আলাদা। It is the time duration between the instant of sowing the crop, harvesting of crop। মানে এটি ফসল বপনের মুহূর্ত থেকে ফসল কাটার মধ্যে সময়কাল। আরেকটু যদি আমরা বলি, ফসলের সময়কাল মূল সময়ের চেয়ে কিছুটা বেশি, তবে সাধারণত উভয় সময়কালকে সমান বলে ধরে নেওয়া হয়। এই উভয় সময়কালের দিনে এটি প্রকাশ করা হয়, মানে সেম যে টাইমটা রয়েছে ক্রপ পিরিয়ড এবং বেস পিরিয়ড। যদি এটি এক সপ্তাহে হয় তবে এটি দিনে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে আমাদের বেস পিরিয়ড। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণ ধরে। কিছু আমরা মূল পয়েন্টগুলো তুলে ধরলাম। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো সকলকে
অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।